কল্যাণদা এবং প্রিয়াঙ্কাদি দুজনকেই শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমার যেটা প্রথম প্রশ্ন আজকে সেটা হচ্ছে, গতকাল কলকাতা হাইকোর্টে আপনাদের একটা মামলা ছিল ভুয়ো আইনজীবী নিয়ে। তো সেই মামলায় কি হলো যদি দর্শকদেরকে একটু খুলে বলেন। সর্বপ্রথমে সংবাদ আবির্ভাবের কর্ণধার এবং সঞ্চালক সহ সমস্ত মিডিয়া ভাই বা গুরুজন যারা রয়েছেন তাদেরকে আজকের দিন অর্থাৎ 1 জানুয়ারি 2026 সালে কল্পতরু উৎসব, স্বামীজির শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের কল্পতরু উৎসবের পালিত হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। রাজ্য সরকার এবং আপনারা জানেন গঙ্গাসাগর সবই পরপর লেগে রয়েছে। তো প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রশাসনিক, রাজনৈতিক, মিডিয়া ভাই এবং গুণী অ্যাডভোকেটদেরকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের বক্তব্য শুরু করছি যে নতুন বছর, নতুন দিন, আমাদের কাছে প্রত্যেকটা দিনই নতুন দিন। কেননা আমরা চাই মানুষ সঠিক জাস্টিস যেন পায়। প্রথমেই বলবো ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী শুভ নববর্ষের এক শুভেচ্ছা জানাই আপনাকে। সবথেকে বড় কথা হচ্ছে যে গতকাল আমাদের এই মামলাটা আপনার লিস্টেড ছিল ফর দ্য হিয়ারিং, কিন্তু জাস্টিস উদয় কুমারের অবজারভেশন অনুযায়ী আমাদেরকে কপি সার্ভিস করতে বলা হয়, যে ভিকটিম যিনি আছেন তাকে আমরা কপি সার্ভিস করতে হবে। অলরেডি আমরা সেটা কপি সার্ভিস করেছি এবং এই মামলাটা রেগুলার বেঞ্চের জন্য লিস্টেডও হবে। দেখা যাক কি কতদূর কি করতে পারি, জাস্টিসের জন্য তো লড়ছি আমরা। বলছি দাদা, মানে এই গতকালের আগের দিনকে আমরা এই ব্যাপারে একটা ইন্টারভিউ করেছিলাম আপনাদের কাছেই। তো সেখানে আপনারা বলেছিলেন যে এটা একটা ভালো জায়গায় যাবে। তো হঠাৎ করে বেঞ্চ কি চেঞ্জ হয়ে গেল? মানে ভালো প্রশ্ন করেছেন, ধন্যবাদ তার জন্যে। প্রথম কথা হচ্ছে এই মামলাটা হয়েছে, আপনারা ভালো করে জানবেন, অশোকনগর সেখানে কলকাতা 40 এখানে একটা মামলা হয়, এফআইআর হয়। এফআইআর হওয়ার পর আমরা 29/12/2025 তারিখে 6 নম্বর বেঞ্চ অর্থাৎ ডেপুটেশন মানে ভ্যাকেশন বেঞ্চে জাস্টিস শম্পা দত্ত পাল ম্যাডামের বেঞ্চে আমরা প্রেয়ার করি যে একজন আইনের রক্ষক হয়ে যাতে সন্দীপন হাজরা আইন মেনে তার সঠিক তথ্য তুলে ধরে এবং তার পরিবার, তার পিতা এবং মাতা রাজদীপ হাজরা পিতা এবং মা মিনা হাজরা, শ্রীমতী মিনা হাজরা, তারা যেন সঠিকভাবে সুরাহা পায়। তো সেই নিবেদন করার পর কোর্ট আপনার 31/12/2025 জাস্টিস উদয় কুমারের বেঞ্চে একটা ডাইরেকশন দেয়। সেই ডাইরেকশনে মেনশন করে দেওয়া হয় যে ওপি পার্সনকে অর্থাৎ যার এগেনস্টে অ্যারেস্ট করা হয়েছে সেই পার্সনকে নোটিশ সার্ভ করতে হবে এবং একতরফা কোনো রকমই ল শুড বি প্রপার নট পার্সিয়াল, এইটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনশন করেছেন। সেই মেনশন করার মাঝখানে ওনারা বলেছেন যে ওপি পার্সনকে ফিজিক্যালি অ্যাপিয়ারেন্স করার জন্য সেই ব্যাপারে একটা আমরা এটার জন্য একটা অ্যাডভার্স আমরা প্রেয়ার করেছিলাম যে বারবার একটা পরিবার আক্রান্ত হচ্ছে বা আমরা আইনের বুড়ো আঙুল দেখানো জায়গাটা যে আর আজকের দিনে নেই, সেটা সঠিকভাবে তদন্ত সাপেক্ষে আমরা কিন্তু আবেদন রাখি এবং সেটাকে স্পেশাল ভাবে ওনারা কিন্তু গ্র্যান্ট করেন এবং তাদেরকে কফি সার্ভ করার জন্য আমাদের কাছে একটা টাইম দেন। সেই অনুযায়ী আমরা কিন্তু ওপি পার্সনের কাছে অর্থাৎ যিনি আছেন অ্যালেজড পার্সনের কাছে আমরা কফি ডিউলি সার্ভ করেছি। এটা কতদিন পরে আবার মামলাটা হবে? এই মামলাটা আপনাকে একটা কথা বলি,
ওপি পার্সন আফটার সার্ভিং দ্য নোটিশ, আমাদের একটা লিমিটেশন যে জানেন নিশ্চয়ই, যে ভ্যাকেশন বেঞ্চে যখনই অর্ডার দেওয়া হয় তখন আমাদের একটা ডেট মেনশন করা হয়। ভ্যাকেশন বেঞ্চের আফটার সার্ভিং দ্য নোটিস 15 ডেজ আমরা মিনিমাম তাদেরকে মানে অ্যান্সার দেওয়ার জন্য, এই লিটিগেশনটা মেটানোর জন্য কাউন্সিল মানে আমরা স্টেট ন্যাচারালি একটা স্টেপ নেবে, তার আগে ছানবিন করবে বা পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য রাখবে। সেই বক্তব্য আমাদের 15 দিনের জন্য আপনার ভ্যাকেশন, ডিউরিং দ্য টাইম অফ ভ্যাকেশন ডিউরি আমরা কিন্তু ডিউলি প্রডিউস করেছি এবং ফরওয়ার্ডেড করেছি। সেটা করেছি আপনার 31/12/2025। 31/12/2025 থেকে আপনার 3 থেকে 4 দিন আপনার জানেন নিশ্চয়ই ওয়ার্কিং ডেজ অফ আছে, সব জায়গাতেই ভ্যাকেশন রয়েছে। 5 তারিখের পরে হয়তো এটা পেয়ে যাবে। সেখানে যে ওপি পার্টি আছে, অর্থাৎ যার এগেনস্টে অ্যালেজড করা মানে অ্যাকিউজড পার্টি আছেন, অ্যাকিউজড পার্টিকে কিন্তু আমরা নোটিশ সার্ভ করেছি স্টেট অন অর বিহাফ অফ দ্য স্টেট ডাইরেকশন, এটা করা হয়েছে। এবং এটা দ্রুততার সাথে যাতে মামলাটা নিষ্পত্তি করা হয় তার জন্য কিন্তু কোর্ট এটা আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে। মহামান্য জাস্টিস উদয় কুমার এনকাম্বেল্ট থাকা অবস্থায় কিন্তু উনি এই লাস্ট অর্ডারটা উনি পাস করেন। মানে জানুয়ারি মাসে আশা করা যায় এটা আরেকবার মামলাটা উঠবে আর কি হিয়ারিং। ওপি পার্সেন্ট যদি দাঁড়িয়ে থাকে, ওপি পার্সেন্ট দাঁড়িয়ে থাকলে তবেই কিন্তু এটা হিয়ারিংটা উঠবে। আচ্ছা। আর ওপি পার্সেন্ট যদি না থাকে, ন্যাচারালি একটা মামলা কাউরির এগেস্টে কেউ অ্যারেস্ট করতেই পারে। সেই ওপি পার্সেন্টকে সার্ভিস করার পর ন্যাচারালি একটা জিনিস থাকে যে ওপি পার্সেন্ট তারা নোটিশটা পাওয়ার পর তারা কাউন্সিল মানে আমাদের অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করবেন। সেই অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করে তারা অ্যান্সার দেবেন। এবং এই মামলাটা যে কতটা মান্যতা আছে, কতটা সঠিক আছে, সেই ব্যাপারটা কিন্তু তদন্ত সাপেক্ষ। আমরা সবসময় বলি আইন ভুল, জুডিশিয়ারি ভুল, অ্যাডমিনিস্ট্রেটিভ ভুল, লেজিসলেটিভ ভুল। আমি বলছি কোনো একজন নবীন আইনজীবী যার হয়ে আমরা মামলাটা লড়ছি, তিনি সাব ডিভিশনাল কোর্টের প্র্যাকটিসরত একজন আইনজীবী। ন্যাচারালি আমাদের তার পক্ষ হয়ে আমরা দাঁড়িয়েছি। আশা করছি যে এই ক্ষেত্রে সন্দীপন হাজরা এবং তার মা মিনা হাজরা, পিতা রাজদীপ হাজরা, এনারা সঠিক তথ্য পাবেন। এবং ওপি পার্সন যার যে ব্যক্তি আপনার মানে কমপ্লেন করেছেন, তো তার কাছে নোটিশটা সার্ভ হওয়া পর্যন্ত আমরা এখন অপেক্ষায় রয়েছি। দিদি আপনার কাছে শেষ প্রশ্ন করব যে ভুয়ো আইনজীবী তো বেড়ে গেছে কলকাতা হাইকোর্টে, তাদের নিয়ে কিছু হচ্ছে না, কিন্তু যারা সত্যি সত্যি আইনজীবী, নবীন আইনজীবী, যারা প্র্যাকটিস সবেমাত্র শুরু করেছে, তাদের বিরুদ্ধে যদি এইভাবে যদি মানে আটকানো হয় তাহলে কোন দিকে যাচ্ছে পুরো ব্যাপারটা? সমস্যাটা হচ্ছে আমাদের জুডিশিয়ারি শুধু নয়, এটা একটা সিস্টেম বা প্রোটোকল। যদি আমরা চাইছি নতুন বছরে যদি আমরা সমস্ত আইনজীবীরা এক হয়ে একটা আমাদের এআইবি এক্সামিনেশন হয়, মানে একটা বারের রেজিস্ট্রেশন হয়, প্রত্যেকটা বারের যদি ইন্ডিভিজুয়াল যদি আইডেন্টি কার্ড তৈরি করা হয় যে পার্টিকুলার যেই মানে বারের রেজিস্টার্ড, সে আমরা তো একটা রেজিস্ট্রেশন পাই আফটার ল গ্র্যাজুয়েট হওয়ার পরে। একটা আমাদের বার কাউন্সিল থেকে একটা সার্টিফিকেট দেয় যেটাকে বলা হয় সার্টিফিকেট অফ প্র্যাকটিস, সিওপি। ওইটা যখন আমরা পাই তারপরে আমাদের কাছে অপশন থাকে হচ্ছে এআইবি দেওয়া, মানে অল ইন্ডিয়া বারে এক্সামিনেশন। সেইটা দেওয়ার পরে এখন যেটা ঘটনাটা যেটা হচ্ছে, কিছু সামহাও গজিয়ে ওঠা নতুন করে কিছু শাখা পোশাখা গড়ে উঠেছে ল কলেজ। এই সমস্ত ল কলেজ থেকে যারা পাশ করছে তারা বিভিন্ন জায়গা থেকে আসছে। এবার তারা কি হচ্ছে, সার্টিফিকেটটা পাচ্ছে কি পাচ্ছে না সেটা বড় ফ্যাক্টর নয়, তারা জয়েন করে যাচ্ছে কোনো একটা সিনিয়রের শিরেস্তা অ্যাজ আ জুনিয়রশিপ হিসেবে। এবার জুনিয়রশিপটা আমরা একটা অ্যাডভোকেটদের অদ্ভুত একটা সিস্টেম, এখনো পর্যন্ত নোবেল প্রফেশন। চট করে কেউ অ্যাডভোকেটদের বলতে পারে তোমার কি সার্টিফিকেট আছে, এই কথাটা কখনো কেউ বলবে না, তাকে ক্ল্যারিফাই করবে না। কিন্তু আজকের দিনটা সেই দিনটা এসে গেছে। সমাজের হীনমন্যতার জায়গায় যে জায়গাটা আমাদের জুডিশিয়ারি এতটা বিলো ক্যাটাগরিতে নামিয়ে নিয়েছে, যাদের জন্য এই জিনিসটা, আমার মনে হয় জুডিশিয়ারির এই জায়গাটা দেখা উচিত। নতুন আমাদের যে অ্যাডভোকেট আইন সেটাকে একটা রিপিল করা উচিত। আর তার সাথে সাথে বলবো আমাদের একটা আইডেন্টিফিকেশন নিয়ে আমরা একটা লড়াই করছি।
যে প্রত্যেকটা অ্যাডভোকেটের একটা আইডেন্টিফিকেশন দরকার, যেই আইডেন্টিফিকেশন বেস করে কোন পার্টিকুলার অ্যাডভোকেট কত সালে পাস করেছে, তার ইয়ার অফ রেজিস্ট্রেশন, তারপরে বারের রেজিস্ট্রেশন, সে প্র্যাকটিক্যালি কোন বারে প্র্যাকটিস করে, কি সাব জুডিশিয়াল বারে প্র্যাকটিস করে, কি হাইকোর্টে বারে প্র্যাকটিস, কি দিল্লিতে প্র্যাকটিস করে, তার প্রত্যেকটা একটা আইডেন্টিফিকেশন থাকবে। আমরা সেগুলোর জন্য লড়াই করছি, এর পরের পদক্ষেপটা আমাদের তাই হবে। কিন্তু অনেকে তো প্র্যাকটিসই করে না, মানে বারের মেম্বারশিপ কার্ড নিয়ে সে শুধু মানে কাস্টমার ধরে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে দেখুন, আমাদের একটা আমরা চাইছি সর্বজন মানে একটা আন্দোলন আমাদের হবে, আমরা নতুন বছরে সেটা ঐক্যবদ্ধ হব। কারণ কেন, এটা একদম সঠিক প্রশ্ন আপনি করেছেন যে অনেকের কাছে হয়তো লাইসেন্সটাও নেই বা সে হয়তো উপযুক্ত নয়, সে হয়তো অ্যাকচুয়ালি একটা দালাল, কিন্তু দালাল জাতের প্রজাতির মানুষ, সে অ্যাডভোকেটের ঊর্ধ্বে পড়ে সে রীতিমতো একটা আপনার দালাল চক্র দ্বারা তারা কিছু অ্যাডভোকেটদের মতো ঢুকে তারা নিজেদের মতো করে তারা একটা কালেকশন করছে, মানে হিসাব মতো বলতে গেলে এটা একটা আরে ওই সার্ভে করা যাকে বলে, যে তুমি আমার কাছে এসো, আমি কম টাকায় তোমায় করিয়ে দেবো, তুমি ওই সেরেস্তার কাছে কেন যাচ্ছ, মানে এই কথাগুলো আমাদের কাছে আসে। মানে কিছু এমনও হয়েছে, আমার কাছে কিছু ক্লায়েন্ট এসছে, তারা ডিরেক্টলি বলছে ম্যাডাম ওই অ্যাডভোকেটটা আমাকে বলেছিল ওই অমুক, আমরা বেশি ভেরি রিসেন্ট দাদা আপনাদেরই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা একটা ঘটনা শুনেছি, গিরিশ পার্কে একজন ঘটনা, যে এরকম গজিয়ে উঠেছে একজন ক্লার্ক, সে ডিমান্ড করছে 50,000 রুপিস, যার ফলে আজকে যেই জায়গাটা এসে দাঁড়িয়ে, যেমন আমি বলবো আমাদের সিনিয়র একজন আইনজীবী আনন্দদা, আনন্দদা একটা তিক্ত অভিজ্ঞতা ভেরি রিসেন্ট, আনন্দদা যদি এই জায়গাটা আমার সাথে একমত হবে। আমার প্রথম কথা হচ্ছে, আইনজীবী ওই কালো জার্সি আর ইয়ে পরে সবাই আইনজীবী হয় না, প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, যারা বর্ষিয়ান মানুষ তারা যদি সুযোগ দেয় তবেই সেই জায়গাটায় নিচুতলার যে ল ক্লার্ক থেকে যারা বলছে আমরা আইনজীবী হয়েছি, সেই জায়গাটা সুযোগ পেয়ে যাচ্ছে। কারণ এখানে এখন ব্যাংকের ছাতার মতন, আমি একজন সিনিয়র কাউন্সিল, সে সিনিয়র কাউন্সিল আগে দেখতে হবে যে হাইকোর্টে তার নাম আছে কিনা, সুপ্রিম কোর্টে তার নাম আছে কিনা, বিভিন্ন জজ কোর্টে তার মেম্বারশিপ আছে কিনা। সে তার জায়গাটা না দিয়ে এখানে দেখা যাচ্ছে যারা মানে ওল্ড এজ পার্সন, সিনিয়র পার্সন, তারাও সর্ষের মতন ভূত হয়ে মানে অ্যাকিউজডকে সাপোর্ট করে যাচ্ছে। আমার মনে হয় এইটা একটা মানে বিহিত করা দরকার, কারণ সাপের গালেও চুমু খাওয়া হচ্ছে, ব্যাঙের গালেও চুমু খাওয়া হচ্ছে। এটা কিন্তু মানে নিন্দনীয় বটে। এবং দেখা যাচ্ছে যে যারা কম্পিটিটর লয়ার, মানে কম্পিটিশনের দিক দিয়ে এগিয়ে আছে, তাদের ক্ষেত্রেও ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। কেননা ধরুন কেসটা জেতার জায়গায়, সেই জেতার জায়গাতে গিয়ে সিনিয়র পার্সন সাপের গালেও চুমু খেয়ে দিচ্ছে, ব্যাঙের গালেও চুমু খেয়ে দিচ্ছে। এবং একটা লয়ার যখন সে কেসটা লড়তে যাচ্ছে, তার তো একটা কনসাল্ট ফিস আছে, তাকে যখন সেই যে মানে বন্ড আছে, তাকে সে বন্ডে দিয়ে যখন বের করে আনা হচ্ছে মানে জামিন করার জন্য, সে বন্ডের টাকাটাও দেখে দেখা যাচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সে টাকাটা মেরে দিচ্ছে। তাহলে যারা অ্যাকচুয়াল এখানে জাস্টিসের জন্য মানে অ্যাডভোকেট হিসেবে অ্যাপয়েন্টেড হচ্ছে, তারা কেন আজকে এই জায়গাতে প্রতারিত হচ্ছে? সিনিয়র মানুষরাও কিন্তু এখানে ইনভলভ হয়ে আছে। এটা কিন্তু এটা 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 ঠিক আছে প্রিয়াঙ্কা জি, আমি যেটা বলবো যে যেমন ধরুন আমরা সাংবাদিকতা করি, আমার কাছে বহু মানে আইনজীবীরা তারা মানে নিজেদেরকে দাবি করেন আইনজীবী বলে। এবার আমাদের পক্ষে তো সম্ভব নয় যে আমরা কাউকে বলবো যে আচ্ছা আপনি আইনজীবী কিনা আপনার কার্ড দেখান বা আপনার সার্টিফিকেট দেখান। তো এই জায়গাটাকে আইডেন্টিটি করবো কি করে? কলকাতা হাইকোর্টের মতন জায়গায় যদি এই পরিস্থিতি হয়, তাহলে আপনি ভাবুন যে সমস্ত গ্রাম অঞ্চলে বা শহরতলিতে যে সমস্ত কোর্টগুলো আছে সেখানে কি পরিস্থিতি। মানে এটা আমাদের সাথেই ঘটছে, আমরাই বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি কে সঠিক আইনজীবী কে সঠিক আইনজীবী নয়। এ বলছে ও ভালো না, ও বলছে ও ভালো না, বলছে ওর লাইসেন্স নেই, এরকম অবস্থা। খুব দামি কথা দাদা, এখানে একটা খুব অদ্ভুত লাগছে আপনাদের কাছেও একটা জিনিস, কি বলুন তো, সত্যি কথা এটা একটা নোবেল প্রফেশন আমাদের। আমরা প্রত্যেকেই, বিশেষ করে যারা একাডেমিক্যালি যারা স্ট্রং, তারা তো আমরা একটা হোপ নিয়ে নাবি যে আমরা একটা জাস্টিস দেব, একটা সোসাইটিতে একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছি, আমরা সেটাকে সুন্দরভাবে আমরা সার্ভিস দেবো। এইটাতে আমাদের অনারারি প্রফেশন। তো খুব সত্যি আজকে জঘন্য লাগে বা সিচুয়েশনটাকে ধিক্কার লাগে যে কিছু লোক আছে যারা এটাকে একদম নিন্দুকের জায়গায় করে নিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, খুব ভালো আপনার কথা অনুযায়ী আমার উত্তর একটাই, যে সেটা হচ্ছে যে দাদা আপনি হয়তো জিজ্ঞেস করতে পারবেন না যে উকিল বাবু কোনো পরিচয়পত্র ইন্টারভিউর আগে আপনি বলতে পারবেন না
সাপোজ আপনি আমাকেই বলতে পারবেন হুম। যে প্রিয়াঙ্কা দি আপনি আপনার আইডি কার্ডটা দিন তো, হ্যাঁ। এটা খুব বাজে লাগে। হুম। কারণ কেন, আপনি তো দেখছেন প্রিয়াঙ্কা দিকে রেগুলার আপনার ছোটাছুটি করতে, মামলা করতে হুম। আদৌ। তবে হ্যাঁ দাদা, আপনি কিভাবে বলতে পারেন, আপনি তার পূর্ব পরিচয় একটা নিতে পারেন। আপনি কি করতে পারেন, তার এরিয়া সারাউন্ডিংস আপনি একটা পরিচয় নিয়ে নিতে পারেন, যে ভদ্রলোক বা ভদ্র মহিলা উকিল বাবু তার ব্যক্তিগত তার কিছু যোগ্যতা আছে কি আছে না, বা যে হাইকোর্টের মতো হোক, উচ্চ আদালত, দেখুন উচ্চ আদালত মানে হচ্ছে নিম্ন উচ্চ বলে কোনো ফারাক নেই, সবটাই আমাদের একটা প্রসিডিউরাল লয়ের একটা এক একটা ধাপ। দিদি, কলকাতা হাইকোর্টে এমন মানুষও আছে আমি দেখেছি যাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই জানে উকিল, কিন্তু হাইকোর্টের কিছু কিছু লোক বলছে যে তিনি উকিল নন। এবার এইটাকে কি করে আইডেন্টিফাই করবেন? এটা তো তাহলে তো আমাদের কাছে তো মানে প্রশ্ন চিহ্ন চলে যাচ্ছে যে আমরা কার ইন্টারভিউ নেবো। আমরা তো সবার সব সময় তো আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা মোহাম্মদ শামী বলুন বা ফিরদৌস স্বামী বলুন বা বিক্রম দা বলুন, এদের ইন্টারভিউ সবসময় আমরা পাবো না। তো আমাদের সবাইকে ইন্টারভিউ নিতে হবে। কিন্তু কে আইনজীবী আজকে যে প্রবলেমটাতে আপনারা এসে দাঁড়িয়েছেন কোর্টে, এখন বিচার হতে যাচ্ছে যে আইনজীবী ভুয়ো কি ভুয়ো না। এই যে জায়গাটা, এই জায়গাটাকে মানে কিভাবে স্ট্রংলি আটকাবেন? দেখুন, স্ট্রংলি আটকানোর জন্য সব থেকে বড় কথা, আমার দুই দাদা আছে, আমার সাথে আশা করি সহমত হবেন। এইখানে যেটি জিনিসটা করা যেতে পারে, এটা আপনাদের যেমন আপনাদের সংবাদ মাধ্যমে যেমন আপনাদেরও একটা যেমন সঠিক একটা পদক্ষেপ নিতে হবে, তেমনি জুডিশিয়ারি মিডিয়া, এটা আমরা টোটালি একটা ওতপ্রোতভাবে একটা গোষ্ঠী সম্মতি। এবার সেখানে দাঁড়িয়ে আমাদের প্রত্যেককে ইউনাইটেড হয়ে যেটা করতে হবে, যে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, যেখানে দাঁড়িয়ে থেকে নতুন কোনো আইন আনতে হবে, যে আইডেন্টিফিকেশন নিয়ে যে কোশ্চেনটা বারে বারে আসছে বিভিন্ন জায়গা থেকে, যে একটা প্রকৃত আইনজীবী সে প্র্যাকটিসরত আইনজীবী কিনা। আমরা তো ভুয়া আইনজীবী তাদেরকেই বলছি, যে একটা ক্লার্ক দেখা গেল একটা সেরেস্তায় এসে দাঁড়িয়ে একটা কালো কোট পরে চলে এলো, সে পরের দিন লোকের কাছে বলছে আমি আইনজীবী। এবার আপনাদের কাছে সত্যি করে আপনাদের জানার আপনাদের সম্ভব নয়, কারণ তাকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করে বলাও সম্ভব নয় যে আপনার আইডেন্টি কার্ডটা শো করুন। আপনি যেটা করতে পারেন বা আমরা যেটা করতে পারি, আমরা এটা সবাই মিলে বৃহত্তর আন্দোলন করতে পারি। এই বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের একটাই চাহিদা, যে আইনজীবী বন্ধু যারা আছেন, আমার শ্রদ্ধেয় যত সিনিয়র, আমার যারা প্রবীণ আইনজীবী, আমার যারা নবাগত আইনজীবী এবং আমার যারা বন্ধুস্থানীয় আইনজীবী, আমরা প্রত্যেকে এক হতে হবে, যাতে আমাদের এই সুস্থ পরিবেশকে যেন কে যেন মানে অসুস্থ করতে না পারে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আনন্দ কিছু বলবেন, বলুন। হ্যাঁ, আমি এই যে বললেন না যে ভুয়ো আইনজীবী, এইখানেই একটা কথা বলা যাবে, আমি একটা প্রমাণ সমেত কথা বলতে পারি। একটা মানুষকে লোন করে দেওয়ার নাম করে, একটা লোক নয় মানে কয়েকশো লোককে লোন করে দেওয়ার নাম করে হাইকোর্টে অ্যাডভোকেট পরিচয় দিয়ে আকবর, তার বাড়ি কোথায়? পারহাটি, আর থাকে কোথায়? বর্ধমান জেলার পারহাটিতে, তার বেডিং হাউস আছে। লোন করে দেওয়ার নাম করে একাধিক গরিব মানুষের কাছে টাকা তুলেছে। তাদের কাছ থেকে প্রতিনিয়ত ভয় দেখাচ্ছে যে পুলিশের মাধ্যম দিয়ে তোমাদের আমি ভিটে মাটি মানে শেষ করে দেবো। ইন্ডিয়ান বেডিং হাউস দোকানের নাম। আর সে বর্তমান আজকে কসবার ওখানে থাকে, এবং সে দেখা যখনই ফোন করা হয় কোনো না কোনো কারণে ওই তো আলটিমেটলি হচ্ছে আইডেন্টিফিকেশন। এবার বলি, এই আইডেন্টিফিকেশন তাকে আমি একাধিকবার কোর্টেতে আমি প্লাস আমাদের সিনিয়র আমাদের সাথে বন্ধু কলিগ শ্রমিক বাগচি, সেও ফোন করে ডেকেছে। দেখা গেছে সে বলছে আমি এখানে দাঁড়িয়ে আছি। তাহলে তুই যদি কোর্টের মেম্বার হোস, তাহলে কোর্টে যখন ভোট হলো তখন কেন তোরা ভোট দিলি না? এক। আর দ্বিতীয় নম্বর কথা, তোরা তো কোর্টের ডেকোরাম আলাদা। কোর্ট হচ্ছে কি একটা নোবেল প্রফেশন। আর প্রথম কথা, আগে যেরকম ছিল আমাদের আইনের দিক দিয়ে চোখ বন্ধ করা, এখন কিন্তু চোখ খোলা। আমি একটা কথা বলে নি, কলকাতা হাইকোর্টে এমন আইনজীবীরাও আছেন যারা ভোট দেয় না। ভোট দিলেই যে সে আইনজীবী হয়ে গেল তা নয়, কিন্তু এরকম আইনজীবী আছে, সিনিয়র আইনজীবী, যিনি ভোট দেননি, সেগুলোও কিন্তু আমাদের কাছে আছে। এটা ঠিক কথা প্রশ্ন করেছেন। যেমন আমি আপনাকে কথা বলি, কন্টায় একজন আপনার এপিপি আছে, তারা জানেই না যে এফ নাম্বার কতদিন ভ্যালিডেটেড, তারপর নতুন করে কি নতুন রেজিস্ট্রেশন হয়েছে। তারা এখন আমাদের আইন শেখায়, তারা আমাদের কাছে আইন, তারা কিন্তু একটা বর্ষিয়ান জায়গায় তারা প্রথম থেকেই বলে যে আমরা এইটা জানি, ওইটা জানি, সেটা জানি। দেখা যাচ্ছে যে তারা লিভ টুগেদার করতে গিয়ে কোথায় 35 লাখ কোটি, কোথায় 40 কোটি, কোথায় 50 কোটি
আমি নাম ওই আইনজীবীর নাম বলছি না, তিনি একজন মহিলা আইনজীবী। বলতে পারছি মানে টাকা এত টাকা মারা গেছে। আমি তখন যখন বললাম যে এলএলপি অ্যাক্ট কি আর এর রেজিস্ট্রেশনটা কি আপনি জানেন তো ভালো করে, আর একটা মানুষকে আপনি যখন কনসাল্ট দিয়ে কথা বলবেন তার দম আছে ততটাই, এবং সে সেই জায়গায় লড়ার ক্ষমতা রাখে, ক্ষমতা না রাখলে বলতে পারে না। বুঝতে পারছি। শেষ শেষ প্রশ্ন যেটা, দাদা আপনি বলুন মানে আপনার লাস্ট বক্তব্য কি, মানে কিভাবে মানে এইটা থেকে উত্তর হতে পারবো আমরা? প্রথম কথা হচ্ছে পারসেপশন অ্যান্ড পারফেকশন, দুটো জিনিসের মধ্যে একটা জিনিস পারসেপশন, পারফেকশন, এখানে সি আর পি। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে মোরালিটি, এই মোরালিটিটাও চলে গেছে, পারসেপশন পারফেকশন এটাও চলে গেছে। আর সিন্ডিকেট ক্রাইম বাই ডান সেভারেল অ্যাডভোকেট, আমি একটা কথা বলছি, এই সিন্ডিকেট ক্রাইমটা চালাচ্ছে কিন্তু এটা কিন্তু একজনের দুজনে হয় না, সিন্ডিকেট ক্রাইম। আর আপনাকে একটা কথা বলি, কোর্ট, মুট কোর্ট যেমন হচ্ছে তর্ক আলয়, আমরা কোর্ট কথাটার শব্দার্থ হলো বাংলা ভাষায় বলি ন্যায়ালয়। তাহলে সেখানে ন্যায়টার জায়গায় যদি আইনজীবীরা অন্যায় করে থাকে, যেখানে সিন্ডিকেট ক্রাইম হচ্ছে, যেখানে মানুষকে বলা হচ্ছে যে আপনি এই মামলাটা থেকে সুরাহা পাবেন, অথচ আমরা আইনজীবী কৌশলী যারা রয়েছি তারা কিন্তু মনে রাখবেন এআইবিই এক্সামিনেশন কন্ডাক্ট করেছি, এবং আমাদের সিওপি আছে স্টেট, সেন্ট্রাল, এবং আমরা বিভিন্ন জনা বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন প্রান্ত থেকে এসছি। তো সেখানে এসে আমরা কিন্তু একটা জিনিসই বুঝে ফেলেছি, এটা কিন্তু প্রথম থেকেই বুঝছি, আজকে থেকে নয়, এটা অনেক বছর ধরে চলছে। আমি আমার 25 বছরের তিক্ত অভিজ্ঞতায় এই সিন্ডিকেট ক্রাইম ডান বাই ফিউ সেভারাল লার্নেড কাউন্সিল, এই জিনিসটা এরা কিন্তু পারসেপশন জানে না, পারফেকশন জানে না, মোরালিটি নেই, এবং আজকে ন্যায়ালয় অর্থাৎ তারা নিজেরাই গিয়ে ন্যায়টাকে অন্যায় করতে সাহায্য করছেন। একটা পারিশ্রমিক 1 টাকা কনসিডারেশন হলেও কনসিডারেশন। আজকে আমার কাছে একটা মামলা এসছে, সেই মামলাটাতে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলছি 5,000 তাকে 5,000 টাইমস তাকে অ্যাপিয়ার হতে হয়েছে, তার ডিটেলস আমার কাছে রয়েছে। আমি সেই ডিটেলস তথ্য আমি পরবর্তী সংবেদনা তুলে ধরবো। নতুন বছর প্রত্যেকেরই ভালো কাটুক, কিন্তু এই যারা আইনজীবী বলে তারা আইন বিক্রি করছে, এই সমস্ত আইনজীবীদেরকে তদন্ত সাপেক্ষে রাজ্য সরকারের কাছে, প্রশাসনের কাছে, কেন্দ্র সরকারের কাছে আবেদন করব, তাদের ইমিডিয়েটলি সার্টিফিকেট অফ প্র্যাকটিস, ল ক্লার্কের আইডেন্টিটি কার্ড ভেরিফিকেশন না করে যেন কোনো মতে হাইকোর্টে ঢুকতে না দেওয়া হয়। এবং আইনসভাতে এই ব্যাপারে আমরা কিন্তু অলরেডি একটা মামলা করেছি, এরপরে আমরা 32 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন রিট ফাইল করব, আমরা পিল করতে বাধ্য, এবং সেটার জন্য আমরা কিন্তু রেডি।